গুড মর্নিং অল মাই স্টুডেন্টস। গতকাল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় ফার্স্ট সেমিস্টারের আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমরা উন্মুক্ত চিত্তে বলে দিতে পারি আমাদের এই শিশুকতার পাঠকেন্দ্রের ছাত্রছাত্রীরা অভাবনীয় রেজাল্ট করেছে। এটা এই সকালে আমাকে অনেক তৃপ্তি এনে দিল। গতকাল রাত থেকে সন্ধ্যের পর থেকে ছাত্রছাত্রীরা সেই রেজাল্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা সেন্ড করছে। এটা খুবই ভালো লাগে। আর সেই ভালো লাগার সাথে সাথে আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজরে যেটা পড়তে হবে একটা অন্যতম বিষয় শাক্ত পদাবলী। এই শাক্ত পদাবলীতে তোমাদের একটি বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের আর একটি 5 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে। তো 10 নম্বরের প্রশ্নের উপযুক্ত পরীক্ষায় আসতে পারে এমন একটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করে দিচ্ছি। তবে এটা জেনে রাখা ভালো, আমরা যে প্রশ্নটা আজকে আলোচনা করছি সেই প্রশ্নটা যদি তোমরা শোনো, আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, তাহলে তোমাদের এই শাক্ত পদাবলীর সম্পর্কে যে সম্যক ধারণা, সেই ধারণাটা কিন্তু তোমাদের একদম ব্রেনে পিন আপ হয়ে যাবে। এ কথা আমরা নিশ্চয়তার সাথে তোমাকে এই সকালে আমরা বলে রাখলাম। তো আমরা আলোচনা করি যে কি প্রশ্ন আজকে আলোচনা করব। আজকে আমরা প্রশ্ন আলোচনা করব আমাদের শেষ কবিতার পাঠ কেন্দ্রে আমার সামনে যারা এই ক্লাসে বসে আছে সকালে তাদের, এবং আমার দূরগত যে সকল ছাত্রছাত্রী, অগণিত ছাত্রছাত্রী আছে তাদের জন্য আজকে এই প্রশ্নটা হলো এই শাক্ত পদাবলীতে তৎকালীন যুগে বা তৎকালীন সময়ে যে সমাজচিত্র প্রতিফলিত হয়েছে তা আলোচনা করব। আমরা শাক্ত পদাবলীতে সাধারণত দুটো প্রশ্ন করে থাকি, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য। কিন্তু পাশাপাশি অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির মধ্যে একটি অন্যতম প্রশ্ন এসে যায় যে শাক্ত পদাবলীতে প্রতিফলিত সমাজচিত্রের বর্ণনা করো, অথবা শাক্ত পদাবলীতে কন্যার জন্য যে মাতৃহৃদয়ের হাহাকার বা আরতি তা আলোচনা করো। আমাদের এই প্রশ্নটা এমনভাবে আলোচনা করে দিচ্ছি যাতে দুটি প্রশ্নের উত্তর একটা প্রশ্নের উত্তরের মধ্যে পাওয়া যায়। তো প্রথমেই তোমরা এইভাবে লিখবে। আমরা বারবারই বলে থাকি শিক্ষককে, যিনি এক্সামিনার আছেন, যিনি পরীক্ষক আছেন, তার দৃষ্টি আকর্ষণ করতে হলে হাতের লেখাটা অবশ্যই সুন্দর করতে হবে, 1 নম্বর। দ্বিতীয়, অ্যাট্রাকটিভ ভাবে তোমাদের প্রশ্ন আলোচনা করতে হবে। আমরা জানি শাক্ত পদাবলীতে শুধুমাত্র শক্তির সাধনা করা হয়নি, কিংবা শাক্ত পদাবলীতে শুধুমাত্র শক্তির ভজনা করা হয়নি। শাক্ত পদাবলীতে শক্তির আরাধনার সাথে, শাক্ত পদাবলীতে শক্তির ভজনা করার সাথে সাথে একটা ধর্মীয় ভাব এখানে প্রকাশ পেয়েছে। আর এই ধর্মীয় ভাব প্রকাশ করার জন্যে গোটা সমাজ ব্যবস্থার একটা বিষয় এখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। সেই কারণে আমরা এই শাক্ত পদাবলীকে তৎকালীন সময়ে একটি সামাজিক দলিল আমরা বলতে পারি। সামাজিক দলিল কেন বলছি? সামাজিক দলিল বলছে এই কারণে যে তৎকালীন সমাজে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজের যে সকল চিত্র দেখা যায়, সেই চিত্রগুলি কবিরা বিশেষ করে আগমনী এবং বিজয়া পদে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। সেই কারণেই শাক্ত পদাবলী তৎকালীন সময়ের সমাজের একটি সামাজিক দলিল। আর সেই সামাজিক দলিলে তৎকালীন সমাজের প্রতিটা চিত্র, প্রতিটি অবস্থা প্রতিফলিত হয়েছে। আর প্রতিফলিত সেই চিত্রের মধ্যে আমরা দেখতে পাই কি পারিবারিক জীবনের প্রতিচ্ছবি। অর্থাৎ তৎকালীন সময় যে পারিবারিক জীবন, অর্থাৎ শাক্ত পদাবলীতে প্রধানত
যে পারিবারিক জীবনটা অঙ্কিত হয়েছে, চিত্রিত করা হয়েছে, সেটি হলো মা মেনকা, কন্যা উমা এবং পিতা দেবাদেব মহাদেবের সংসার। সেই সংসার চিত্রটা আমরা একেবারে তুলে ধরব। আর সেই সংসার চিত্রের মধ্যে আমরা দেখতে পাই বাৎসল্য রস এবং মাতৃ হৃদয়ের আকুতি, হাহাকার, প্রার্থনা। আমরা আলোচনা শুরুতে বলছিলাম যে শাক্ত পদাবলিতে মাতৃ হৃদয়ে হাহাকার, আকুতি, প্রার্থনা আমরা দেখতে পাই। আমরা বিভিন্ন পদ আলোচনা করে দেব, যার মধ্যে দিয়ে সেই সমাজে তৎকালীন অবস্থা কিন্তু আমরা জানতে পারব। গোটা শাক্ত পদাবলীর একটি প্রধান অংশ হল আগমনী ও বিজয়া গান, যে গানগুলির মধ্যে দিয়ে তৎকালীন সমাজে প্রতিটি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছবি উঠে এসেছিল। আর সেখানে আমরা দেখি যে এই পদগুলিতে মা অর্থাৎ মেনকা কন্যা উমার জন্য তার বাৎসল্য রস, তার মমতাময়ী মায়ের যে প্রার্থনা, উদ্বেগ দারুণভাবে, এক অসাধারণভাবে এখানে ফুটে উঠেছে। আসলে এই যে কন্যার জন্য মায়ের যে হাহাকার, তা আমাদের দৈনন্দিন পরিবারের ছবি। আর সেই ছবি আমাদের শাক্ত পদাবলীতে তুলে ধরা হয়েছে। সেখানে দেখা হয়েছে উমা প্রতিগৃহে যাচ্ছেন, তখন মায়ের কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি শ্বশুরবাড়ি থেকে আনার জন্যে মায়ের কি আকুলতা, মহাদেব পিতার অর্থাৎ উমার বাবার যে উৎকণ্ঠাহীনতা, হিমালয়। সেখানে একটি পদে বলা হচ্ছে মা মেনকা দেবাদিদেব মহাদেবকে বলছেন, গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলুক লক্ষ্মীমন্দ, কারোর কথা শুনবো না। কি নিদারুণ কথা! আমরা জানি যে কন্যার বিয়ে দেওয়া অর্থ হলো তার শ্বশুর বাড়িতে যাওয়া, কিন্তু এখানে মা মেনকার যে মনের কথা যে কন্যা এবার আসলে আর তাকে আমরা শ্বশুর বাড়িতে পাঠাবো না, কেন? আমরা সেই প্রশ্নের উত্তর নিঃসন্দেহে আমরা দেব, পরে আসছি। আর এই সকল দিক থেকে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত একটা অসাধারণ কথা বলেছেন। আগমনী ও বিজয়া সঙ্গীত রচয়িতা কবিগণ মোটামুটি ভাবে মধ্যবিত্ত সমাজ থেকে উদ্ভূত। আগমনী ও বিজয়া সঙ্গীত রচয়িতা কবিগণ মোটামুটি ভাবে মধ্যবিত্ত সমাজ থেকে উদ্ভূত। ফলে আগমনী ও বিজয়া সঙ্গীতের মধ্যে দিয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সমাজের ছবি যেমন বাস্তব রূপে ফুটে উঠেছে, ঠিক তেমনি আমাদের অন্য কোনো জাতীয় সাহিত্যে এমন রূপ আমরা আর দেখতে পাই না। দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব পিতার উদ্বেগ। শাক্ত পদাবলীতে আমরা দেখেছি হিমালয় অর্থাৎ উমার পিতা পুজোর আগে হিন্দু সমাজে, হিন্দু সনাতন ধর্ম অনুসারে একটা রীতি আছে, সংস্কার আছে, প্রথা আছে যে দুর্গাপুজোর সময় আগে কন্যার শ্বশুর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে হয় কন্যাকে আনার জন্য। এখানে মাতা মেনকা বারবার তার স্বামীকে বলছেন, তুমি যাও, গিয়ে নিমন্ত্রণটা অন্তত করে এসো। কিন্তু আশ্চর্য বিষয়, এখানে হিমালয় উৎকণ্ঠাবিহীন, নিরুত্তাপ। কারণ এই হিমালয়ও তার জামতার বাড়িতে যেতে ভয় পায়। কারণ এই জামতার যে কখন কি করে বসে শ্বশুরমশাই তা ভেবে উঠতে পারেনি আজও পর্যন্ত। বারবার তাগিদা দিতে থাকে মেনকা,
তাকে নিয়ে আসার জন্য নিমন্ত্রণ করার বিষয়টি, কিন্তু তার কোনো উদ্বেগ নেই, তিনি নিরুত্তাপ। তবে নিরুত্তাপ থাকলেও কি হবে? এই যে পূজা আসছে, এই পূজা আসার জন্যে অনেক পুরুষ মানুষ অবশ্য সবকিছু তো মুখে বলতে পারে না, কিন্তু তারা প্রবল স্নেহ প্রবল, তারা বুকে চেপে ধরে রাখতে পছন্দ করে। অপরকে শোনালে, শেয়ার করলে সে যদি কষ্ট পায়, সেই কারণে পুরুষ মানুষ তার কষ্টটা নিজের মনের মধ্যে কিন্তু চেপে রাখে। শুধু এই চিত্র নয়, এর পাশাপাশি আমরা দেখেছি জামতার চরিত্র এবং তার দারিদ্রতা। আমরা জানি এই উমাকে খুব কম বয়সে বিয়ে দেওয়া হয়েছিল সংস্কার কলিন প্রথার কারণে। কিন্তু এই যে উমার স্বামী, সে শ্মশানচারিণী, ভিক্ষাজীবী, নেশাগ্রস্ত, সংসার বিরাগী, এই সকল জিনিসগুলো একটা স্বামীর যদি থাকে তাহলে তার স্ত্রী কতক্ষণ সহ্য করতে পারে? শুধু তাই নয়, এই সকল গুণের মধ্যে আরেকটা গুণ প্রবল তার আছে, সর্বদা এই দেবাদিদেব মহাদেব অন্য নারীতে আসক্ত। এই যে ঘটনাগুলো কোনো বিবাহিত নারী, সম্ভবত বাঙালি সমাজ কেন, গোটা সমাজ এটা কিন্তু পছন্দ করে না। এটা ছিল আমাদের দেবাদিদেব মহাদেবের চরিত্র। বিয়ের পর সংসারটা কিভাবে চলবে, সংসারটা কিভাবে আরো সামনের দিকে নিয়ে যাব, তার জন্যে নিত্য নৈমিত্তিক যে আমাদের ক্রিয়াকর্ম একটা পুরুষ মানুষের থাকে, বাজার ঘাট করা, চাল ডাল তরি তরকারি মাছ শাক এসব নিয়ে আসা, এসব নিয়ে আসার ব্যাপারে কিন্তু তার কোনো তাপ উত্তাপ আমরা তার মধ্যে দেখতে পাই না। কারণ সে পরনারীতে আসক্ত, সে শ্মশানচারিণী, নেশাগ্রস্ত, ভিক্ষাজীবী। তার প্রতি এই সংসার বোধহয় আর করা হয়ে উঠল না। কিন্তু একটা কথা কি জানেন, এত তার গুণ ছিল, যে গুণগুলো একটা পরিবারে একটা পুরুষ মানুষের চরিত্রে থাকা সম্ভব নয়, থাকা উচিত নয়, তবু এই দেবাদিদেব মহাদেব কিন্তু তার স্ত্রী উমাকে প্রাণের অধিক ভালোবাসত, সে প্রমাণও আমরা দেব। আর এই যে দেবাদিদেব মহাদেবের পরিবারের যে সামাজিক চিত্র, যে দারিদ্রতার চিত্র, আমরা আগমনী এবং বিজয়া গানের মধ্যে দিয়ে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সেই সাথে আমরা দেখতে পাই তৎকালের সমাজের আর্থ সামাজিক অবস্থা, তৎকালীন সমাজের আর্থ সামাজিক অবস্থা। আর সেই আর্থ সামাজিক অবস্থার মধ্যে আছে দারিদ্রতা, আছে আর্থিক অনিশ্চয়তা। শাক্ত পদলিতে রামপ্রসাদ সেনের কিছু পদে তৎকালীন আর্থিক দৈন্যদশা ও সমাজের বৈষম্য চিত্রটি অতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর সেখানে আমরা দেখি পেদার রাজা কৃষ্ণচন্দ্র তার নামেতে নিলাম জারি, ওই যে পান বেচে খায় কৃষ্ণ পান্তি, তারে দিল জমিদারি। আসলে শাক্ত পদাবলিতে পংক্তিগুলি জমিদারি প্রথা, রাজস্ব আদায় এবং সাধারণ মানুষের আর্থিক দারিদ্রতা এবং মেনকার যে অলঙ্কার ভূষণ, যে সাজসজ্জা, সবকিছু আজ হয়তো হারিয়ে যেতে বসেছে। কেন? কারণ পরিবারের মধ্যে যে আর্থিক দৈন্য অবস্থা, তার জন্য একটা নারী সবচেয়ে পছন্দের যে বিষয়গুলি, যে বিষয় তার পরিধানের অলঙ্কার, সেই অলঙ্কারগুলি আজকে হয়তো বিক্রি করতে হবে। এমনই দৈন্য দশা, আর্থিক অনটনের কথা
আমরা শাক্ত পদাবলী থেকে পেয়ে থাকি। শুধু তাই নয়, এই সাথে সাথে আমরা শাক্ত পদাবলীতে তৎকালীন সময়ে একটা রাজনৈতিক অস্থিরতার পরিবেশ আমরা দেখতে পাই। সেখানে আমরা দেখছি অষ্টাদশ শতকে বাংলার রাজনৈতিক অবস্থা ছিল এক অস্থিরতার ঘনঘটায় পরিপূর্ণ, যেখানে একদিকে মুঘল শাসন শেষ হয়েছে, আর সে সবার সাথে সাথে বাংলায় স্বাধীন নবাবের আবির্ভাব হয়। বাংলায় চলে আসে বর্গীরা, ইংরেজরা শাসন কায়েম করতে থাকে। এরূপ অবস্থায় বাংলা রাজনৈতিক অবস্থা এক ভয়াবহ রূপ ধারণ করে, আর সেই ভয়াবহতার রূপ মানুষের মধ্যে নিয়ে আসে অনিশ্চয়তার আবহাওয়া, এক দুর্দশার পরিবেশ, যেখানে মানুষ এই রাজনৈতিক আবহের মধ্যে যাতাকলে আষ্টে পৃষ্ঠে তারা যন্ত্রণা ভোগ করছে। মানুষের সামাজিক জীবন বিনষ্ট হতে চলেছে। এই রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা দেখতে পাই ধর্মীয় ও সামাজিক কিছু প্রথা, যে প্রথাগুলি মানুষ তার প্রাণের অধিক ভালোবাসত। শাক্ত পদাবলীতে আমরা দেখতে পাই যে উমা অতি অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয় বা বাধ্য করা হয়, কারণ সেই সময়ে একটা কৌলীন্য প্রথা ভীষণভাবে কাজ করেছিল আর কাজ করে থাকে। আমরা সত্যেন্দ্রনাথ দত্তের সহমরণ কবিতা কিন্তু সেই কৌলীন্য প্রথা যে কুপ্রভাব সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর এই বিবাহ কার্যটি নিঃসন্দেহে উমার পক্ষে কল্যাণকর ছিল না, আর সেই সাথে প্রমাণ করে যে তৎকালীন সময়ে বাল্য বিবাহ প্রথা প্রচলিত ছিল গৌরীদান প্রথা। শুধু তাই নয়, তৎকালীন সমাজে আমরা এই দেবাদিদেব মহাদেবকে দেখি সংসার বিমুখতা। আমরা আগে বলেছি এই দেবাদিদেব মহাদেব শ্মশানচারিণী, ভিক্ষাজীবী এবং পরনারীতে আসক্ত হওয়ার কারণে সংসার বিমুখ ছিল, থাকাটাই স্বাভাবিক। কারণ যে পুরুষ পরনারীতে সাধারণত আসক্ত হয় সে সংসার বিমুখ হতে বাধ্য। আর এখানে তো মহাদেব তো একাধিক নারীর সাথে তার সম্পর্ক, আর হওয়াটা স্বাভাবিক। আর এই হওয়ার কারণে সেই সংসারের দিকে কিন্তু অতটা সময় দিতে পারত না। তাই দিনের বেশিরভাগ সময়ই এই উমাকে তার সংসার জীবনে ঘরের মধ্যে নিঃসঙ্গভাবে একাকীভাবে তাকে কাটাতে হতো। আসলে এই শাক্ত পদাবলীতে যে চিত্র তুলে ধরা হয়েছে তা বাংলার ধর্মীয় জীবনের তন্ত্র, মাতৃ পূজার ব্যাপক প্রভাবে সেটা ব্যাপ্ত হয়েছে, আর এটাই প্রমাণ হয়েছে শাক্ত পদাবলীতে। সেই সাথে আমরা দেখি শাক্ত পদাবলীতে লোকায়ত জীবন। শাক্ত পদাবলীতে লোকায়ত জীবনের মধ্যে আমরা যে বিষয়টি সবচেয়ে দেখি, এই শাক্ত পদাবলীতে আছে একটা পৌরাণিক সত্তা, আর সেখানে সেই পৌরাণিক সত্তা থেকে বেরিয়ে এসে সাধারণ বাঙালির চরিত্রেই পরিণত হয়েছে দেবদেবীকে নিয়ে। অর্থাৎ সেই সময়ে মানুষ দেবদেবীকে নিয়ে থাকতে বড্ড বেশি পছন্দ করত, আর এই পছন্দ করার কারণে তাদের
যে আবেগঘন জীবন, যে ভালোবাসা, বাঙালি জীবনের প্রতিচ্ছবি আমরা তৎকালীন সময়ে যে লোকায়ত জীবনের কথা আমরা বলছি সেখানে আমরা দেখতে পাই। আমরা আস্তে আস্তে শেষ করবো এবার ক্লাসটা। সার্থক পদাবলিতে আমরা দেখেছি রাগ, দেখেছি অভিমান, স্নেহ, বেদনা, দেখেছি আনন্দের প্রকাশ যা শাশ্বত মানবীয় অনুভূতিগুলির প্রতিফলন। শুধু তাই নয়, যেটি তৎকালীন সমাজে সাধারণ মানুষের আবেগ এবং সংবেদনশীলতাকে তুলে ধরেছে। তাই পরিশেষে আমরা বলতে পারি যে শাক্ত পদাবলী যেমন একদিকে বাংলার ধর্মীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক তেমনিভাবে অষ্টাদশ শতাব্দীর বাঙালির পারিবারিক জীবন, সামাজিক প্রথা, আর্থিক অসচ্ছলতা, আর্থিক বাস্তবতা, মানসিকতার এক মূল্যবান চিত্র। আর যে চিত্রের মধ্যে দিয়ে তৎকালীন সমাজে এক ভয়াবহ চিত্র কবি রামপ্রসাদ সেন, কবি কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদাবলীতে আগমনী ও বিজয়া গানের মধ্যে দিয়ে তুলে ধরেছেন, যা বাংলার সাহিত্যের ইতিহাসে এক মহা মূল্যবান সম্পদ। এখানে আমরা ক্লাসটা আজকে শেষ করলাম। এবার যদি আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং এই ভিডিওটি যারা দেখলেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে এখন সরাসরিভাবে জানাবে এবং দূরে যে ছাত্রছাত্রী আছে তারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবে। আর তোমার অভিব্যক্তি জানতে পারলে আমরা সমৃদ্ধ হব, এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে রাখলাম। আগামী কোনো এক সময়ে তোমার সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।